হ্যালো স্টুডেন্টস, আমরা এক মাসের যে কোর্স শুরু করেছি আজকে তার আমাদের দ্বিতীয় দিন। এর পূর্বে আমরা যে ক্লাস করেছিলাম সেই জায়গাগুলো একটু বলে নিই। আমরা প্রথমে 12 ক্লাসের উপর ক্লাস করছি, তারপরে আমরা যদি সম্ভব হয় তখন 11 ক্লাসটা করব, কারণ 12 ক্লাসটা খুবই ইম্পর্ট্যান্ট, যেহেতু বোর্ড সিলেবাসে রয়েছে সামনে অনেকের, এবং যারা রানিং স্টুডেন্ট আগামী বছর পরীক্ষা দেবে তাদেরও কাজে লাগবে, এবং যারা জয়েন্ট এন্ট্রান্স, মেইন, অ্যাডভান্স এবং নিট পরীক্ষা দিতে চাই তাদের জন্য বিশেষ করে 12 ক্লাসটা আমরা সংক্ষেপে আলোচনা করছি। যতটা সম্ভব কনসেপ্ট দেওয়া যায় আমি দেওয়ার চেষ্টা করছি। আমাদের আজকে যে আলোচনার বিষয়টা হবে আমি তার আগে বলে নিই কী কী আমরা আলোচনা করে নিয়েছি। ইলেকট্রোস্ট্যাটিক্সের প্রথমে আমরা আলোচনা করেছিলাম ইলেকট্রিক চার্জ। ইলেকট্রিক চার্জ দু রকমের, কাকে বলে পজিটিভ চার্জ, নেগেটিভ চার্জ, তাদের প্রপার্টিসগুলো, যে অপোজিট চার্জ অ্যাট্রাক্ট ইচ আদার, লাইক চার্জ রেপেল ইচ আদার, তাদের সমস্ত নেচার টেচারগুলো, চার্জের পজিশন, চার্জ কোথায় লাই করে কন্ডাক্টর বা ইনসুলেটরে, সেগুলো বলেছিলাম। এরপরে আমরা আসছি কুলম্বস ল এর কথা বলেছিলাম, কুলম্বস ল এবং এর যে ম্যাথমেটিক্যাল ফর্ম ভেক্টর ফর্মটা বলে নিয়েছিলাম। তার সাথে এসেছিলাম সুপারপজিশন প্রিন্সিপাল বা প্রিন্সিপাল অফ সুপারপজিশন। একাধিক চার্জ থাকলে কোনো একটা চার্জের উপরে যে রেজাল্টেন্ট ফোর্স কত হবে সেগুলো, এগুলো আমাদের আগে গত ক্লাসে এই সকলগুলো আমরা আলোচনা করে ফেলেছি, এই সকলগুলো আমাদের আলোচনা হয়ে গেছে। আজকে আমি যে বিষয়টা সম্পর্কে আলোচনা করতে চাইছি সেটা হলো ইলেকট্রিক ফিল্ড, ইন্টেন্সিটি অফ দ্য ইলেকট্রিক ফিল্ড, ইউনিফর্ম নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, তারপরে আসছি আমরা ইলেকট্রিক ফিল্ড লাইনস আর লাইনস অফ ফোর্সেস যেটাকে আমরা বলে থাকি, এবং প্রপার্টিজ অফ লাইনস অফ ফোর্সেস, আর তারপরে আমরা আসবো ইলেকট্রিক ফ্লাক্স, গস ল, এবং এটা পড়তে গেলে যেটা দরকার সেটা হচ্ছে সলিড অ্যাঙ্গেল কি, এই সকলগুলো আমরা আলোচনা করতে চাইছি। এখন আমরা ইলেকট্রোস্ট্যাটিক্সের তাহলে যে জায়গাটা আমরা চলছি সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড নিয়ে আমরা এখন বলে নিই যে ইলেকট্রিক ফিল্ড আমরা কাকে বলবো। ফিল্ড বা ক্ষেত্র, বাংলায় কি বলছে, ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড বা যেটাকে আমরা বলছি তড়িৎ ক্ষেত্র। ক্ষেত্র এরকম আর মহাকর্ষীয় ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র কি, ম্যাগনেটিক ফিল্ড, গ্র্যাভিটেশনাল ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড, এই ধরনের ফিল্ড। ফিল্ড ব্যাপারটা আমরা খুবই প্রচলিত, যে আমরা যখন বলি অনেক সময় বলি না যে এই এলাকাতে এই ব্যক্তিটার একটা খুব দারুণ ফিল্ড, তার মানে কি, তার যে একটা ইনফ্লুয়েন্স, তার যে একটা প্রভাব, সেটাকে আমরা বলতে চাইছি ফিল্ড। সেরকম কোনো একটা জায়গায় যদি একটা চার্জ রাখা যায়, কোনো একটা চার্জ পার্টিকেল যদি কোনো জায়গায় রাখা যায় তাহলে সেই তারও একটা প্রভাব বা ইনফ্লুয়েন্স থাকবে, সেই ইনফ্লুয়েন্সটাকে আমরা বলছি ইলেকট্রিক ফিল্ড। ফিল্ড ইজ দ্য রিজিয়ন সারাউন্ডিং এ চার্জ in which বা within which any other charge experience some force is called electric field. সাপোজ এখানে আমি একটা চার্জ রাখলাম, এখানে কিউ চার্জ, এই কিউ চার্জের চারপাশে একটা অঞ্চল পাওয়া যাবে, ফিল্ড ইজ দ্য রিজন, যে রিজনের মধ্যে আদার অন্য কোনো চার্জ যদি আমি রাখি তাহলে এর জন্য যদি ফোর্স ফিল করে তাহলে বুঝবো যে এর একটা ফিল্ড এখানে আছে, তাহলে এর একটা ইনফ্লুয়েন্স অন্যের উপরে যদি আমাদের আসে তাহলে পজিটিভ বা নেগেটিভ যাই হোক না কেন, এটাও পজিটিভ বা নেগেটিভ চার্জ হতে পারে কি, যে রিজিয়নটার মধ্যে, যে অঞ্চলটার মধ্যে রাখলে পরে এর জন্য ফোর্স ফিল করবে, সেই রিজিয়নটাকে বলা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। সো ফিল্ড ইজ দ্য রিজিয়ন সারাউন্ডিং এ চার্জ within which if we place any point charge or any other charge will experience some force. এটা হলো ইলেকট্রিক ফিল্ডের কথা। এখন এই যে ফিল্ডটা তৈরি করলো সেই যে চার্জটা তাকে আমরা সোর্স চার্জ বলে থাকি, এটাকে বলা হয় সোর্স চার্জ। আর যে এই সোর্স চার্জের ফিল্ড আছে কিনা টেস্ট করতে যাকে আমরা রাখছি, যে হ্যাঁ দেখি এই কতটা ফোর্স ফিল করছে, এটাকে বলা হচ্ছে টেস্ট চার্জ। টেস্ট চার্জ, টেস্ট চার্জ, এটা হলো সোর্স চার্জ কি। তাহলে সোর্স চার্জ এবং টেস্ট চার্জ ব্যাপারটা বুঝে নিলাম, যে সোর্স চার্জ কাকে বলছি, যে চার্জটা ইলেকট্রিক ফিল্ড তৈরি করছে তাকে আমরা বলছি সোর্স চার্জ। আর যে ইলেকট্রিক ফিল্ড আছে কিনা, যার জন্য আমি টেস্ট করতে চাইছি, দেখতে চাইছি যে এই কোনো ফোর্স ফিল করছে কিনা, তাকে আমরা বলছি টেস্ট চার্জ। তাহলে এই আমরা বুঝে নিলাম ইলেকট্রিক ফিল্ড। এখন ঠিক আছে, আমরা তো বুঝলাম যে এর চারপাশে ফিল্ড আছে, কত দূর পর্যন্ত এই ফিল্ডটা থাকবে, এর কাছাকাছি এর যে ফিল্ডের ইনফ্লুয়েন্স, এর কাছাকাছি এর যা প্রভাব, যত দূরের দিকে যাবে তার ফিল্ডের ইনফ্লুয়েন্স কমতে থাকবে, ধীরে ধীরে কমতে থাকবে। এবং দেখা গেছে
এটা ম্যাথমেটিক্যালি এই চার্জের নিউক্লিয়াসটা আপ টু ইনফাইনাইট ডিসটেন্স অফ দি এর ফিল্ডে থাকে, আর ইনফাইনাইট ডিসটেন্স এর ফিল্ডটা আমার জিরো হয়। তো কিভাবে আসছে তাহলে ফিল্ডকে কি মেজার করা যাবে? ইলেকট্রিক ফিল্ডটাকে আমরা যদি মেজার করতে চাই, অর্থাৎ ফিল্ড মেজার করতে বলতে ফিল্ড তো একটা রিজিয়ন, কিন্তু কোন রিজিয়নে কোন পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথ কেমন, এই স্ট্রেংথটাকে আমরা মেজার করতে পারি কি করে? তার জন্য আমরা একটা ডেফিনেশন নিয়ে আসছি, একটা নতুন টার্ম নিয়ে আসছি, যে ফিজিক্যাল কোয়ান্টিটি যেটা দিয়ে মেজার করা যাবে। কি টার্ম সেটা? না ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, আর ইন্টেন্সিটি অফ দ্য ইলেকট্রিক ফিল্ড। Intensity of the electric field is denoted by small e, capital E, it is a vector. Intensity of the electric field কাকে বলবো? না কোনো একটা রিজিয়নে যদি কোনো একটা জায়গায় কোনো চার্জের ইনফ্লুয়েন্সে ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়ে থাকে, সেই ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথ কোথায় কেমন, কাছাকাছি আমরা সাধারণত দেখি যে তার স্ট্রেংথ বেশি, একটু দূরে থাকলে কমে যায়, তো কোনখানে কত এটাকে আমরা যদি মেজার করতে চাই তার জন্য একটা টার্ম, সেটাকে আমরা বলছি ইলেকট্রিক ফিল্ড। ইন্টেন্সিটি অফ দ্য ইলেকট্রিক ফিল্ড, সাপোজ এখানে আমার একটি চার্জ রয়েছে, এটা আমি হিসাবের সুবিধার জন্য প্লাস কিউ চার্জ ধরে নিলাম, মাইনাসও হতে পারে। প্লাস কিউ চার্জের জন্য এর চারপাশে যে ফিল্ড তৈরি হচ্ছে সেই ফিল্ডের এখানে তার স্ট্রেংথ কেমন, এখানে তার স্ট্রেংথ কেমন, এখানে তার স্ট্রেংথ কত, এখানে স্ট্রেংথ কত, বিভিন্ন পয়েন্টে তার স্ট্রেংথ বিভিন্ন হবে। তো আমরা কি করলাম, যদি আমরা এখানে ইউনিট পজিটিভ চার্জকে রাখি টেস্ট চার্জ হিসেবে, এটা টেস্ট চার্জ হিসেবে ইউনিট পজিটিভ চার্জ, টেস্ট চার্জ হিসেবে আমরা কত রাখছি, টেস্ট চার্জ যেটা করে স্মল কি বলছে সেটাকে আমরা রেখেছি ইউনিট পজিটিভ চার্জ, আর এটা হচ্ছে যে সোর্স চার্জ। এই সোর্স চার্জের চারপাশে ইলেকট্রিক ফিল্ড তৈরি করেছে, কিন্তু এই ইলেকট্রিক ফিল্ড এই যে তৈরি করলো তার এই জায়গায় তার স্ট্রেংথ কত সেটাকে মেজার করছি ইউনিট পজিটিভ চার্জ যদি এখানে রাখি ইমাজিন করে, তাহলে এই ডিসটেন্সে রাখলে যতটা ফোর্স ফিল করবে সেটাকে আমরা বলছি intensity of the electric field. Intensity of the electric field is defined as the force on unit positive charge when it is placed in an electric field. In an electric field, কোন একটা জায়গায় যদি ইলেকট্রিক ফিল্ড থাকে, কোন একটা জায়গায় যদি ইলেকট্রিক ফিল্ড থাকে, সেই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে ইউনিট পজিটিভ চার্জকে যদি টেস্ট চার্জ হিসেবে রাখি, তাহলে ওই ইউনিট পজিটিভ চার্জটা যে ফোর্সটা ফিল করবে সেই ফোর্সটাকে আমরা বলছি কি intensity of the electric field, and it is denoted by E, capital E. Intensity of the electric field is a vector quantity, force per unit charge, it is called electric field. কিন্তু এখানে একটা খেয়াল রাখতে হবে, আমরা এই ফোর্সটাকে যখন ক্যালকুলেট করছি যদি এখানে কিউ চার্জ রাখতাম তাহলে যে ফোর্সটা হতো F is equal to 1/4 pi epsilon naught, কুলম্বস সূত্র থেকে আমরা পেয়ে যেতাম ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই r স্কয়ার ইনটু r, যে আমার ইউনিট ভেক্টর, যদি আমি এখান থেকে ও এটাকে যদি p পয়েন্ট বলি, ও p ডিরেকশনে যদি ইউনিট ভেক্টরটাকে আমরা ও p ডিরেকশনের যে লাইন ভেক্টরটাকে r দিয়ে ইন্ডিকেট করি পজিশন ভেক্টর অফ p উইথ রেসপেক্ট টু ও r, তাহলে এখানে r ক্যাপ আমার আসলে এটা ভেক্টর ফর্ম কি ফোর্স অন চার্জ স্মল কিউ। কিন্তু ফোর্স পার ইউনিট চার্জ যখন আমরা করব, ফোর্স পার ইউনিট চার্জ যেটাকে আমরা ইলেকট্রিক ফিল্ড বলছি, তাহলে F ডিভাইডেড বাই Q, এটা কত আসবে? ইলেকট্রিক ফিল্ড E is equal to 1/4 pi epsilon naught capital Q divided by r square। এখানে আমার যে Q ছিল এই Q চার্জের ভ্যালুটা ক্যান্সেল হয়ে গেল, তাহলে আমার থাকলো কত? ক্যাপিটাল Q ইনটু r ক্যাপ। আমি এটাকে মনে করতেই পারি যে এটা একটা ফোর্স, এখানে যেন কোনো একটা ইউনিট পজিটিভ চার্জ আছে, তাই না? তাহলে ফোর্স অন ইউনিট পজিটিভ চার্জ কনসিডার করতে পারি, যেহেতু ডিভাইড করে এখানে 1 এসে গেল, আমরা সাধারণত এটাই লিখে থাকি Q বাই r স্কয়ার। এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি অফ দ্য ইলেকট্রিক ফিল্ড এট আ ডিসটেন্স r ফ্রম পয়েন্ট চার্জ ক্যাপিটাল Q, এখান থেকে r ডিসটেন্সে যদি এখানে আমার চার্জটা থাকে ক্যাপিটাল Q, একটু ছোট বড় করে দেখাতে চাইছি, এই জায়গায় আমার একটা পয়েন্ট চার্জ আছে প্লাস ইউনিট পজিটিভ চার্জ, তাহলে এর জন্য এখানে যে ফোর্স হবে সেটাকে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বলছি 1/4 পাই এপসাইলন নট, 1/4 পাই এপসাইলন নট, ফ্রি স্পেস হবে এপসাইলন নট, অন্য কোনো মিডিয়াম হলে এপসাইলন লিখবে তোমরা, ইনটু কিউ ডিভাইডেড বাই r স্কয়ার। এটা ম্যাগনিটিউডটা, আর তার সাথে সাথে ডিরেকশনটা দিতে হবে O to P ইউনিট ভেক্টরটাকে ক্যাপ দিয়ে দিলাম। দিস ইজ আ ইলেকট্রিক ফিল্ড। তাহলে কি বোঝা গেল যে ইলেকট্রিক ফিল্ড কিভাবে তৈরি হচ্ছে, যে কোনো চার্জই ইলেকট্রিক ফিল্ড তৈরি করছে এবং সেই চার্জের যে ইনফ্লুয়েন্স বিভিন্ন পয়েন্টে হচ্ছে বিভিন্ন কাছাকাছি থাকে, যখন ডিসটেন্স কম
স্বাভাবিকভাবে তার এই যে রেজাল্টটা বেড়ে যাচ্ছে, অর্থাৎ এই চার্জটা যখন এখানে থাকবে তাহলে এইখানে তার যে ইনফ্লুয়েন্স যত বেশি, দূরে গেলে ইনফ্লুয়েন্সটা তত কমতে থাকবে। আর যদি টেন্ডস টু ইনফাইনাইট হয়ে যায় তাহলে আর অ্যাজ আর ডিক্রিজেস, আর যত ডিক্রিজ করবে ই এর ভ্যালু তত ইনক্রিজ করবে। কি আর যদি টেন্ডস টু ইনফাইনাইট হয় তাহলে ই ভেক্টর টেন্ডস টু 0 হবে। কি রেসিপ্রোকাল ফর্ম, তাই না? ইলেকট্রিক ফিল্ড intensity, magnitude of electric field is inversely proportional to the square of the distance from the source charge. This is the electric field. এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেটা আমি বারবার বলি সব স্টুডেন্টদেরকে, যে এখানে ইউনিট পজিটিভ চার্জ দেখেছি। তো ইউনিট পজিটিভ চার্জ বলতে আমরা এসআই পদ্ধতিতে ইউনিট পজিটিভ চার্জ বলতে কুলাম, 1 কুলাম চার্জকে বলেছি। কি সিজিএস এর ক্ষেত্রে হলে 1 ইএসি চার্জ বা 1 স্ট্যাট কুলাম চার্জকে বলি। কাকে 1 কুলম চার্জ 1 ইসি চার্জ তো কুলম্বসের সূত্র থেকে আমরা ডিফাইন করেছি। কিভাবে হবে একটু বলে নিই। যদি F is equal to 1/4 pi epsilon naught q1 q2 by r square, এটা হলো তোমার কুলম্ব ফোর্সের এক্সপ্রেশন। কি দুটো পয়েন্ট চার্জ q1 আর q2 যদি পরস্পর থেকে একটা পার্টিকুলার ডিসটেন্সে থাকে আর, তাহলে এদের মধ্যে যে ফোর্স অফ মিউচুয়াল ফোর্স অফ অ্যাট্রাকশন অর রিপালশন, দ্যাট ডিপেন্ডস অন দ্য নেচার অফ দ্য চার্জেস। Positive, negative repel each other, but positive, negative attract each other. The magnitude of the force F is equal to 1/4 pi epsilon naught q1 q2 by r square. This is the magnitude of the force. From this expression we can define the unit of charge. From this expression we can define the unit of charge in SI unit. What is the unit of charge? Unit of charge is coulomb. What do you mean by coulomb? 1 coulomb charge, let q1 and q2 are equal in magnitude, and let this is equal to q, let, and two charges are separated by a distance of 1 meter in air, that is epsilon is equal to epsilon 0. Therefore 1/4 pi epsilon naught is equal to 9 into 10 to the power 9 SI unit. So putting the value we get F when 2 point charges are separated by a distance of 1 meter in air and force between them is 9 into 10 to the power 9 Newton, then each charges are said to be 1 coulomb charge. Because if we put the value of q1, q2 and F in this expression, we get the result F is equal to 1/4 pi epsilon naught q1 q2 by r square. This is the magnitude of the force acting between 2 point charges. Now F is equal to 9 into 10 to the power 9 Newton, and 1/4 pi epsilon 0 is equal to 9 into 10 to the power 9 into 10 to the power 9, and q1 and q2 both are equal to q, so q into q, that is q square, and r is equal to 1 meter, that is 1 meter square, that is 1 square. So putting the value of F 1/4 pi epsilon naught q1 and q2 which are equal to q and r is equal to 1, then we can obtain q square is equal to 1 or q is equal to plus minus 1. The magnitude q is equal to mod value of q is 1. So unit charge, this is unit charge in SI unit. This unit charge is called 1 coulomb charge. This is 1 coulomb. So 1 coulomb charge কাকে বলবো? When 2 point charges are separated by a distance of 1 meter in air and force acting between them is 9 into 10 to the power 9 Newton, then each charges are said to be 1 coulomb charge. Okay? Similarly, if we want to define the 1 ESU charge, then we have to write down the formula in CGS form, 1/k q1 q2 by r square. In air k equal to 1 and r is equal to 1 centimeter. If q1 equal to q2 equal to q, let, and r is equal to 1 centimeter. Let 2 point charges are separated by a distance of 1 centimeter, and 1/4 pi epsilon 0. There is no, that is k in air proportional constant, that is called 1/k. 1/k, here k is dielectric constant or relative permittivity. It is a dielectric constant.
for air or free space, air or free space, for air or free space, K is equal to 1 because K is equal to epsilon r is equal to epsilon by epsilon 0. Now K is equal to 1. Now putting the value of K in this equation, we get K equal to 1 and F is equal to 1 dyne. Here 1 dyne, but in SI system F is equal to 9 into 10 to the power 9. তোমাদেরকে খেয়াল করতে হবে সিজিএস ইউনিটের ক্ষেত্রে বস্তু দুটির মধ্যে দূরত্ব 1 সেন্টিমিটার, কিন্তু এসআই এর ক্ষেত্রে 1 মিটার দূরত্ব হলে বলের মানটা কিন্তু 9 into 10 to the power 9 নিতে হবে। কারণ কি, এই যে প্রপোর্শনাল কনস্ট্যান্ট যেটা আসছে ভ্যালু বাই 9 into 10 to the power 9, এটাকে ক্যান্সেল করে ইউনিট চার্জটাকে আনার জন্যই ফোর্সটাকে 9 into 10 to the power 9 নিউটন হতে হবে 1 ডাইন। এই সকল ভ্যালুগুলো যদি এখানে পুট করা যায় তাহলে দেখা যায় কি আসে। আমরা সিজিএস এর ক্ষেত্রে করছি, এখন সিজিএস এর ক্ষেত্রে চার্জকে আমরা ডিফাইন করছি। তাহলে এসআই ইউনিটের চার্জ আমরা কুলম্বকে ডিফাইন করে নিলাম যে 1 মিটার ডিসটেন্সে দুটো পয়েন্ট চার্জ যদি থাকে এবং তাদের মধ্যে যদি ফোর্স এয়ারে রাখা অবস্থায় যদি 9 into 10 to the power 9 নিউটন, ভেরি হিউজ ফোর্স, 1 কুলম্ব চার্জ, ভেরি লার্জ অ্যামাউন্ট অফ চার্জ, because 9 into 10 to the power 9 নিউটন, ভেরি লার্জ ফোর্স। কি 1 কুলম্ব চার্জ, আমরা যে চার্জের কথা আমরা বলে থাকি ইলেকট্রনের চার্জ কত 1.6 into 10 to the power -19 কুলম্ব। কি তার দুটো ইলেকট্রন দুটো প্রোটনের মধ্যে ফোর্স কত হবে ক্যালকুলেট করতে পারি, দুটো প্রোটনের মধ্যে গ্র্যাভিটেশনাল ফোর্স কত হবে কম্পেয়ার করতে পারি। তোমরা একটু বাড়িতে পড়ে দেখবে যে গ্র্যাভিটেশনাল ফোর্স তো পড়েছো, দুটো প্রোটনের মধ্যে ইলেকট্রনের যা চার্জ প্রোটনের তাই চার্জ। প্রোটনের মাস কত না 1837টি ইলেকট্রনের মাস, 1837টাকে ইলেকট্রনকে যদি আমরা একদিকে চাপাই আর একটি প্রোটনের মাস তার সমান, আর 1839টি ইলেকট্রনের মাস 1839টি ইলেকট্রন একটি নিউটনের মাসের সমান, দুটো বাড়তি। কি সুতরাং প্রোটন আর নিউটনের মাস প্রায় সমান। কি 1.6 into 10 to the power -19 কুলম্ব চার্জের ম্যাগনিটিউডটা, ইলেকট্রন হলো নেগেটিভ প্রোটন হলো পজিটিভ, আর মাসের ভ্যালুটা 9.11 in 10 to the power -31 কেজি। কি তোমরা -28 হয়ে যাবে যদি তোমরা গ্রামে করো। এটা অবশ্যই রেস্ট মাস, কারণ মুভিং স্টেটে থাকলে তখন কিন্তু মাস আবার চেঞ্জ হবে, সেটা রিলেটিভিটির কনসেপ্ট অনুযায়ী আসবে, যাকে আমরা সে কথা পরে আসবো। তাহলে আমরা যেটা বলছিলাম যে এসআই ইউনিটের ক্ষেত্রে কি হলো, এসআই এর ক্ষেত্রে যখন লিখছি 1 মিটার কিন্তু ফোর্সটা হচ্ছে 9 into 10 to the power 9, বাট ইন সিজিএস ইউনিট when unit of charge is defined we have to assume that the distance between 2 point charges is 1 centimeter in here and force acting between them is 1 dyne. Now putting the value 1 is equal to 1 by k, k equal to 1 and q1 equal to q2 equal to q, it is q square and r equal to 1 square, then q square is equal to 1 or q is equal to similar to plus minus 1 or 1 of q equal to 1. This is called 1 ESU charge, ESU, electrostatic unit of charge, or it is known as stat coulomb. Stat coulomb. ESU charge is also known as stat coulomb. There is a relation between 1 coulomb charge and 1 ESU charge. What is the relation? What is the relation between 1 coulomb charge and 1 ESU charge? The 1 coulomb charge is equal to 3 into 10 to the power 9 ESU charge. 1 coulomb charge, 1 coulomb is equal to 3 into 10 to the power 9 ESU charge, or 1 coulomb is equal to 3 into 10 to the power 9, that is stat coulomb. Stat কথাটা এসে যাবে মানে সিজিএস এর কথা এসে গেল, কুলম্বের আগে স্ট্যাট যোগ করলে সিজিএস। কি এটা এসআই ইউনিট অফ চার্জ, দিস ইজ সিজিএস ইউনিট অফ চার্জ, সিজিএস ইউনিট অফ চার্জ। এটা শিখে নিলাম কিভাবে রিলেশনটা এসে তোমরা দেখবে, এটা অতি সাধারণ জিনিস। 1 কুলম্বকে যেভাবে ডিফাইন করলে 1 কুলম্ব চার্জ কিভাবে ডিফাইন করেছে সেইটা লিখবে, তাকে কনভার্সন করবে, দেখবে 1 কুলম্ব আর 1 ESU এর মধ্যে যে রিলেশন আমরা যেমন নিউটন এবং ডাইনের মধ্যে রিলেশন নিয়ে আসে, কি 1 into 7 ডাইন, সেরকম এটাও একই রকম জিনিস, 1 কুলম্ব 3 into 10 to the power 9 ESU। কি হয়ে গেল? তাহলে আমি যে কথাটা বলছিলাম আমাদের চলছে ইলেকট্রিক ফিল্ডের কথা, কিন্তু ইলেকট্রিক ফিল্ড বলতে গেলে ইলেকট্রিক চার্জকে তো ডিফাইন করতেই হবে। তাহলে 1 কুলম্ব চার্জ ইজ ভেরি লার্জ অ্যামাউন্ট অফ চার্জ। আমরা যদি 1 কুলম্ব চার্জ আমরা এখন ইমাজিন করি যে টোটাল আর্থকে দিলাম 1 কুলম্ব চার্জ আর সানকে দিলাম 1 কুলম্ব চার্জ, তাদের মধ্যে ওই 15 কোটি কিলোমিটার ডিস্টেন্সে থাকা অবস্থায় দেখা যায় কত তাদের মধ্যে ফোর্স অ্যাক্ট করে, আর আর্থ আর সানের মধ্যে কত গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যাক্ট করে। দুটো ফোর্সকে কম্পেয়ার করো তো দেখো কোন ফ্যাক্টরটা কত আসে, খুব মজার ব্যাপার আসবে। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স ইজ ভেরি লার্জ ফোর্স দ্যান দ্যাট অফ গ্র্যাভিটেশনাল ফোর্স। তোমরা ক্যালকুলেট করবে,
ক্লাস 11 এর বইটা একটু খুলে দেখে নাও যে গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যাক্টিং বিটুইন আর্থ অ্যান্ড সান কত, তোমরা ক্যালকুলেট করো, মাস তো জানা রয়েছে কি আর্থের আর সানের যে মাসের কম্পেয়ার, আর তোমরা আর্থ আর সানকে যদি ভেবে নাও যে 1 কুলম্ব করে চার্জ দিয়েছে, ওই একই ডিস্টেন্সে আছে, যেগুলো কমন টার্ম কেটে যাবে, কি আগে ডিভাইড করে নেবে, চার্জের ম্যাগনিটিউডগুলো লিখবে, দেখবে কত আসছে, করে নেবে এটা। চলো আমরা যেটা আসছিলাম যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ক্যালকুলেট করার সময় ফোর্স অন ইউনিট পজিটিভ চার্জ আমরা বলছি, ইউনিট পজিটিভ চার্জ, কিন্তু ইউনিট পজিটিভ চার্জের কথা আমরা এখন বললাম, ইউনিট পজিটিভ চার্জ 1 কুলম্ব চার্জ ইজ ভেরি লার্জ অ্যামাউন্ট অফ চার্জ। তাহলে ইউনিট পজিটিভ চার্জের উপর ফোর্স, এত চার্জ তো প্র্যাকটিক্যালি পাওয়া মুশকিল, কি 1 কুলম্ব চার্জ কতগুলো ইলেকট্রনকে সরালে একটা বডি কতটা পজিটিভ 1 কুলম্ব চার্জ পাবে দেখবে, তা হিসাব করলেই পাওয়া যাবে। কিউ ইকুয়াল টু এনি, এটা তো কোয়ান্টাইজেশন অফ চার্জ আমরা তো বলে নিয়েছিলাম, কি কোন একটা বডিতে যখন চার্জ দেওয়া হয় যে n নাম্বার অফ ইলেকট্রনকে যদি সরিয়ে নিই তাহলে সেই বডিটা পজিটিভ চার্জ পাবে, ইলেকট্রনের যে চার্জ তার n টাইপস অফ কি ইলেকট্রনের চার্জ, আর যদি কাউকে ইলেকট্রন দিয়ে দিই তাহলে তখন নেগেটিভ চার্জ পাবে। তাহলে পজিটিভ বা নেগেটিভ, এটা আমি ইলেকট্রন মনে করো কোনো একটা বডি থেকে আমি ইলেকট্রনকে সরালাম, n নাম্বার অফ ইলেকট্রন সরিয়ে নিলাম, এক একটা ইলেকট্রন ই করে চার্জ নিয়ে চলে এলো, তাহলে নেগেটিভ চার্জ নিয়ে চলে এলো, তাহলে n নাম্বার অফ ইলেকট্রন মাইনাস n চার্জ নিয়ে চলে এলো, আর এর মধ্যে আগে তো নিউট্রাল ছিল, তাহলে এটার মধ্যে যদি আমরা বলে নিই এটা যদি কিউ ড্যাশ চার্জ আর এর মধ্যে যে চার্জ পড়ে থাকবে সেই কিউ আর কিউ ড্যাশ এটা মিলে তো নিউট্রাল ছিল, তো আমি কি কতগুলো চার্জ সরিয়ে নিয়েছি কিউ ড্যাশ, তাহলে কিউ সমান কত মাইনাস কিউ ড্যাশ, আর কিউ সমান সরিয়ে নিয়েছি তো মাইনাস এন, তাহলে মাইনাস অফ এন, মাইনাস অফ মাইনাস এন, তাহলে এর মধ্যে পড়ে থাকবে কত প্লাস এন। কিভাবে পজিটিভ চার্জ পাচ্ছে কি বুঝতে পেরেছো, কিভাবে পজিটিভ চার্জ পেল, এটা নিউট্রাল বডি অ্যাজ হল তো নিউট্রাল, তার মানে কি ইকুয়াল নাম্বার অফ পজিটিভ আর নেগেটিভ চার্জ রয়েছে, আমি কি করলাম এর কাছ থেকে n নাম্বার অফ ইলেকট্রন সরিয়ে নিলাম, তার মানে মাইনাস n চার্জ সরিয়ে নিলাম, যেটাকে নেগেটিভ এই কিউ ড্যাশ চার্জটাকে সরিয়ে নিলাম, এই কিউ ড্যাশ আর এর মধ্যে এখন সরিয়ে নেওয়ার পরে যে চার্জটা এখন পড়ে থাকবে কি, আর এই দুটো যখন একসাথে থাকবে তখন তাহলে কিউ ড্যাশ চার্জ প্লাস কিউ চার্জ, এটা প্রথমে ছিল যদি আমি বলি কিন্তু সাথে নিউট্রাল বলি, তাহলে এখান থেকে আমরা পেলাম যত চার্জ ইলেকট্রন সরিয়ে নেব n নাম্বার ইলেকট্রন সরিয়ে নিলে এই যদি এই যাকে দেব সে পাবে নেগেটিভ চার্জ, আর যার কাছ থেকে সরিয়ে নিচ্ছি সে পাচ্ছে পজিটিভ চার্জ, তাহলে এই হচ্ছে এন ই কি, তাহলে আমি যেটা 1 কুলম্ব চার্জের কথাটা বলছিলাম যে 1 কুলম্ব চার্জ আমি দিতে চাই তাহলে কতগুলো ইলেকট্রন সরাতে হবে, তাই না, তো হিসাব করে চলো, তাহলে কিউ ইজ ইকুয়াল টু 1 কুলম্ব, তাহলে এনি ইকুয়াল টু 1 কুলম্ব, এনি ইকুয়াল টু 1 কুলম্ব হয়ে গেল, তাহলে n ইজ ইকুয়াল টু ইলেকট্রনের চার্জটা লিখো, কিউ ইকুয়াল এখানে প্রথম থেকে লিখছি, কিউ ইকুয়াল টু এন ফর্মুলা লিখলাম, তাহলে n টা আমার চাই কিউ বাই ই করলাম, তাহলে n ইজ ইকুয়াল কিউ এর ভ্যালু হচ্ছে 1 কুলম্ব আর ইলেকট্রনের চার্জ 1.6 × 10 টু দি পাওয়ার -19, কি এটা 1 কুলম্ব আর এত কুলম্ব ক্যান্সেল, কি শুধু নাম্বারটা পড়ে থাকলো, তাহলে কত আসছে দেখো, কতগুলো ইলেকট্রনকে সরালে বডিতে পজিটিভ চার্জ পাবে 1 কুলম্ব, তাহলে n ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 1.6 × 10 টু দি পাওয়ার -19, কি তাই তো 1 ডিভাইডেড বাই 1.6 × 10 টু দি পাওয়ার -19, এটাকে আমি এক কাজ করে লিখতে পারি 1/16 × 10 টু দি পাওয়ার -19 টাকে 20 করে নিলাম, কি আরেকটা পয়েন্টকে আমি নিয়ে নিলাম, তাই তো 20 করা যাবে, এবারে 20টাকে আমি আবার লিখছি কি 100/16 × 10 টু দি পাওয়ার 18 লেখা যাবে, বলো লেখা যাবে কিনা, কি হবে তো, এটাকে 1/1.6 × 10 টু দি পাওয়ার 19 তো তোমার ছিল, আমি কি করলাম একটা 10 কে এখানে 100 নিয়ে নিলাম আর এই পয়েন্টটাকে সরালাম, তাহলে এটাই আসবে, তাহলে এটা n ইজ ইকুয়াল টু এটাকে 4 দিয়ে ডিভাইড করো, 4 25 কি 25/4 × 10 টু দি পাওয়ার 18, এতগুলো ইলেকট্রনকে আমাকে সরাতে হবে, এতগুলো ইলেকট্রনের কত আসবে, n ইজ ইকুয়াল টু কত, n ইজ ইকুয়াল টু কত, এটাকে করো 4 6 24 এটা আসবে 6.125 হতে আসছে, দেখো তো 6.125 আসছে কিনা একটু দেখে নাও ক্যালকুলেশনটা, 6.125 হচ্ছে কিনা 5 কি ঠিক আছে তো, কি তাহলে এতগুলো ইলেকট্রন, তাহলে 10 টু দি পাওয়ার 18 number of electrons you have to remove from a body to give the charge of 1 coulomb positive charge, কি 1 coulomb positive charge যেটা আমরা বলছি, তাহলে 10 টু দি পাওয়ার 18 নাম্বারটা তুমি কত বড় নাম্বার কি করে বুঝবে, তুমি যদি সেকেন্ডে একটা করে কাউন্ট করো, ধরো 1 2 3 4 5 6 করে গুনতে শুরু করলাম, আমি সারা জীবন যদি গুনে যাই
আমি বাঁচলাম 100 বছর বাঁচলাম। কি সারাদিন, একদিন মানে 24 ঘন্টা, 60 গুণিত 60 গুণ করো, 86,400 সেকেন্ড, 86,400 সেকেন্ড একদিন, 1 বছর গুণিত 365 করে দাও, 100 বছর বেড়েছে গুণিত 100 করে দেখো 10 টু দি পাওয়ার কত আছে। কি 86,400, তুমি একবার 100 বছর বাঁচলে 1 সেকেন্ড একটি করে গুণলে কত হবে? 86,400, এটা একদিন, তুমি 365 দিন গুনছো 1 বছর, বেঁচেছে 100 বছর সাপোজ, তাহলে তুমি এতগুলি কাউন্ট করতে পারবে। এটা 10 টু দি পাওয়ার কত আছে। আমি এটা হিসাবে সুবিধার জন্য একটু বাড়িয়ে নিলাম, এটাকে 10 ধরে নিলাম, এটাকে ধরলাম 10, তারপরে 1 2 3 4টা জিরো দিয়ে দিলাম হিসাবে সুবিধার জন্য। আর এটাকে একটু বাড়িয়ে দিলাম, বা এটাকে বাড়িয়েছে, এটাকে 3 রেখে দিলাম, কি নিয়ারলি 300 করে এটা বাড়াচ্ছি, আর এটাকে 100 করলাম। একটু এটা যেমন বেশি ধরছে একটু কম ধরলাম, এটা মোটামুটি একটু দেখে নিই, তার কত আসবে? 2 2 4 2 6 2 8 9, তাহলে 3 × 10 টু দি পাওয়ার 9 এর কাছাকাছি আসবে। এই ক্ষেত্রটা না একটু চেঞ্জ হবে, 3 থেকে একটা কিছু আসবে, কিন্তু 10 টু দি পাওয়ার কত আসবে? 2 2 4 5 6 7 8, কি 2 2 4 2 6 2 8 9 টু দি পাওয়ার 9। এটা একটা জন্য 100 বছর বাঁচলে 10 টু দি পাওয়ার 9, তোমাকে গুনতে হবে 10 টু দি পাওয়ার 8, তাহলে তোমাকে 200 বছর বাঁচতে হবে যদি শুধু ওই কাজটি করে যাও। 1 2 3 4 5 6 এগুলো গুনে যাও, তোমার এই কাজ করতে হবে। সুতরাং বুঝতে পেরেছো, এই চার্জ সহজ চার্জ নয়, 1 কুলম্ব চার্জ। এই 1 কুলম্ব চার্জ যদি কোনো বডিকে দেওয়া হয়, তাহলে যে ফোর্স, হিউজ ফোর্স কাজ করবে। তাহলে টেস্ট চার্জটাকে কিন্তু আমার হতে হবে একবারই ভেরি স্মল চার্জ, কেন আমি ইলেকট্রোস্ট্যাটিক্স পড়ছি। ওই এত চার্জ দিয়ে দেবো আর ওই বডিটাকে কে ধরে রাখবে? কে এত কার ক্ষমতা আছে যে ওকে ধরে রাখবে? কি সুতরাং ফোর্স পার ইউনিট পজিটিভ চার্জ ডেফিনেশন বলতে পারি, কিন্তু মনে রাখতে হবে যে ইউনিট পজিটিভ চার্জ কিন্তু প্রচুর ফোর্স দেবে অন্য বডির উপরে। তাহলে যেটা টেস্ট চার্জ সেই হয়ে গেল একটা হিউজ চার্জ, আর ওকে বলেছি তো আরো অনেক চার্জ আছে, কি এটা কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। তাহলে আমাকে কি করতে হবে? ওই টেস্ট চার্জটাকে যেটা স্মল কিউব লিখছি ওটা টেন্স টু 0 হলে ভালো। তুমি স্যার টেন্স টু 0 হলে ডেফিনেশনটা পাল্টাবে না, পাল্টাবে না। আরে যত ছোটই হোক না কেন, ও কমটার উপরই ফোর্স ক্যালকুলেট করি, যে পার ইউনিট চার্জে যখন চলে আসবো তখন তো ওটা ক্যান্সেল হয়ে যাবে। কি সুতরাং আমরা এটাকে এই জন্য আমরা যখন ডেফিনেশন করি তখন কীভাবে লিখি? তাহলে ইলেকট্রিক ফিল্ডের ডেফিনেশন, অ্যাকচুয়াল ডেফিনেশন ইলেকট্রিক ফিল্ডের কী হওয়া উচিত। কেন এরকমভাবে আমরা যা খুশি এরকমভাবে লিখে দিতে পারবো না, তার একটা লজিক থাকবে। 1 কুলম্ব চার্জ দিয়ে দিলাম বডিকে, সেটা অথচ রেস্টে থাকবে, এটা তো রাখা মুশকিল, তাই না? তাহলে ইলেকট্রিক ফিল্ডটাকে আমরা কি করব? ইলেকট্রিক ফিল্ড ভেক্টর ইজ ইকুয়াল টু ফোর্স পার ইউনিট চার্জ। তাই এটা একটা লিমিটিং কন্ডিশন আছে। কি লিমিটিং কন্ডিশন? এর লিমিট হচ্ছে যে টেস্ট চার্জটা টেন্ডস টু 0 হতে হবে, দিয়ে ফোর্স পার ইউনিট চার্জ আসতে হবে। এটি হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ডেফিনেশন, অ্যাকচুয়াল ডেফিনেশন। তুমি বলে কিউ টেন্ডস টু 0 যদি হয় তাহলে কি হবে? আরে হোক না কেন, যাই চার্জই হোক না কেন, এখানে তো আমার এই চার্জটা যতই খুশি স্মল হোক না কেন, এটা যত খুশি স্মল চার্জ হোক না কেন, আমি আগে ফোর্স ক্যালকুলেট করবো। তো ফোর্সটা আসবে স্মল, তো ফোর্সটা স্মল আসবে। স্মল আসাটাই তো আমাদের চাই, যাতে করে একে সরাতে না পারে, নিজে সরে না যায়, বা একে ধরে আটকে রাখা যাবে। কি আমি তো শুধুমাত্র মেজার করছি। তাহলে কিউ কিউ বাই 4 পাই এপসাইলন নট ইনটু আর স্কয়ার। এখন দেখো এই চার্জটা যাই বলে আমি যখন পার ইউনিট চার্জে করবো তখন তো ওই চার্জটা তো ডিভাইড হয়ে চলে আসে, তো এটা ভেরি লার্জ চার্জ হোক আর স্মল চার্জ হোক তাতে কিছু এসে যায় না। কত? কিউ ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট আর স্কয়ার। এটা তো ইলেকট্রিক ফিল্ড, কিন্তু এটাকে যদি লাইভ ধরলে তাহলে ওই যে প্রবলেমটা দাঁড়াচ্ছে সেটাকে অ্যাভয়েড করার জন্য আমি কি করলাম, যে ওটাকে যা খুশি নেবো না, ভেরি স্মল চার্জ নেবো। এটি হলো অ্যাকচুয়াল ডেফিনেশন। কি ইলেকট্রিক ফিল্ড বোঝা গেল? শুনুন, ইলেকট্রিক ফিল্ড এই হলো। এবার আমরা আসছি ইলেকট্রিক ফিল্ড কোথায় কেমন। ইলেকট্রিক ফিল্ডকে কি দেখা যাবে? ইলেকট্রিক ফিল্ডকে আমরা দেখতে পাবো? ইলেকট্রিক ফিল্ড কিন্তু দেখা যাবে না। ইলেকট্রিক ফিল্ডটাকে আমরা যদি ফিল করতে চাই, দেখতে চাই, তাহলে কতগুলো ইমাজিনারি লাইন ড্র করতে পারি। কি ম্যাগনেটিক ফিল্ড লাইনস আমরা ড্র করতে পারি। ইলেকট্রিক ফিল্ড লাইনস ড্র করা যায় কিনা আমার ঠিক জানা নেই, কিন্তু ম্যাগনেটিক ফিল্ড লাইনস আমি কিছুদিন আগে একটা এক্সপেরিমেন্ট করেছিলাম বাড়িতে, যেখানে ওই একটা পেপারের উপরে, আমরা তো এগুলো স্কুলেতে করি, স্কুলে প্র্যাকটিক্যাল রয়েছে, আমি বাড়িতেও করতে পারি। আমি কতগুলো একটা পেপারের উপরে কতগুলো আয়রন ডাস্ট, ওই যারা আয়রনের লো কাটার কাজ করে ওদের কাছ থেকে কালেক্ট করে নিয়ে এসেছিলাম, আয়রনের গুলোগুলোকে ছড়িয়ে দিয়েছিলাম, যে একটা ম্যাগনেটকে মাঝখানে বসিয়ে একটা আলতো করে টোকা দেওয়ার পর সুন্দর দেখলাম যে লাইন্স অফ ফোর্সগুলো তার চারপাশে তৈরি হয়ে গেল। যেটা বইয়ের খাতায় আঁকা আছে আমার খাতায় একবার তৈরি হয়ে গেল হুবহু সেটা। কি তোমরা যদি যাও ভিডিওটা দেখবে, আমার ভিডিওতে ওটা পোস্ট করা আছে, দেখে নেবে একবারে। ওই আমি নিজে এক্সপেরিমেন্টটা করেছি, আমার সাথে আরও দুজন স্টুডেন্ট ছিল, তারা করেছে, দেখে নেবে। তো ফিল্ড লাইন্স ওইগুলো হচ্ছে লাইন্স অফ ফোর্স। লাইন্স অফ ফোর্স কাকে বলে না? অ্যাকচুয়ালি ওই যে ওরা যে সাজানো হয়ে গেল আয়রন ডাস্টের কথাগুলো আমি বলছি কেন না, একটা ম্যাগনেটিক ফিল্ড, একটা ম্যাগনেট, তার তো ফিল্ড তৈরি হচ্ছে। সে কী করলো না, অন্য কোনো ম্যাগনেট বা ম্যাগনেটিক ম্যাটেরিয়ালকে কী করলো, অ্যাট্রাক্ট করলো। ম্যাগনেটিক ম্যাটেরিয়ালকে অ্যাট্রাক্ট করে,
চার্জ বডিকে অ্যাট্রাক্ট করে। আর এই ম্যাগনেটিক ম্যাটেরিয়ালটা একটা ম্যাগনেটই, ওর মধ্যে ম্যাগনেটাইজড হয়ে যায়, ও তখন ছোটো ছোটো ম্যাগনেটে পরিণত হয়, তাই অ্যাট্রাক্ট করে। ম্যাগনেটকে অ্যাট্রাক্ট করবে, ম্যাগনেটিক ফিল্ডের উপর ইনফ্লুয়েন্স দেবে, ইলেকট্রিক চার্জের উপর ইনফ্লুয়েন্স দেবে। ইলেকট্রিক চার্জ নেই বডির উপরে ইনফ্লুয়েন্স আনে না, তোমরা বলেছে নিউট্রাল বডিকে যে অ্যাট্রাক্ট করে, কিন্তু ও তখন ইলেকট্রিফাইড হয়ে যায়, ইন্ডাকশনের ফলে চার্জ পেয়ে যায় কাছে দূরে, তারপরে হয়। বলেছি এই কথা আগের ক্লাসে বলা হয়েছে। এখন আমরা যে কথাটা আসছিলাম যে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডকে বুঝবো কী করে, তার জন্য দরকার ইলেকট্রিক ফিল্ড লাইন্স। আমাদের পরে যে আলোচনার বিষয়টা আসবে সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড লাইন্স কি। আর ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড কী করে বুঝবো সেটাকে আমরা পরের ক্লাসে চলে যাবো যখন, তখন এটা বুঝে নেবো। তাহলে ইলেকট্রিক ফিল্ড, তাহলে আমি যেটুকু আলোচনা করলাম আমি একটু সংক্ষেপে বলে নিই, পরে আমি আসছি ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক প্রপার্টিজ অফ ইলেকট্রিক ফিল্ড লাইন্স, আর তার সাথে আসলে আমি পরে আসছি। তার আগে একটা জিনিস তোমাদেরকে বলে নিই। তাহলে আমরা আলোচনা করলাম ইলেকট্রোস্ট্যাটিক্সে প্রথমে চার্জ হচ্ছে দুরকম। ইলেকট্রিক চার্জ হচ্ছে একটা বেসিক প্রপার্টি, যেটা তোমার অন্য কোনো বডিকে অ্যাট্রাক্ট করতে পারে, রিপিল করতে পারে, বা কি করতে পারে, ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে পারে। রেস্টে থাকলে ইলেকট্রিক ফিল্ড, মোশনে থাকলে ইলেকট্রিক ফিল্ড অ্যাজ ওয়েল এজ ম্যাগনেটিক ফিল্ড, আর এক্সিলারেটেড চার্জ পার্টিকেল ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড অ্যাজ ওয়েল এজ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ জেনারেট করতে পারে। আমরা শুধু রেস্ট চার্জের কথা আলোচনা করছি, ইলেকট্রোস্ট্যাটিক্স যেহেতু রয়েছে, তাই শুধু ইলেকট্রোস্ট্যাটিক্সের রেস্ট চার্জের কথা আমরা বলবো। রেস্ট চার্জ একটা পয়েন্ট চার্জ, তার সারাউন্ডিংসে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি করে, যে ফিল্ডের মধ্যে অন্য কোনো চার্জ এলে তাকে হয় অ্যাট্রাক্ট করবে আর রিপিল করবে। যদি পজিটিভ চার্জ হয় তো অন্য কোনো জায়গায় যদি টেস্ট চার্জ হিসেবে পজিটিভ চার্জ আনে, তাহলে পজিটিভকে রিপিল করবে, স্যার রেডিয়ালি আউটওয়ার্ড ঠেলে দেবে। যদি নেগেটিভ চার্জ হয় পজিটিভ চার্জকে অ্যাট্রাক্ট করে রেডিয়ালি ইনওয়ার্ড টেনে নেবে। যদি নেগেটিভ চার্জ সোর্স চার্জ হয়, অন্য কোনো পজিটিভ চার্জ থাকে তাকেও একটা রেডিয়ালি ইনওয়ার্ড টেনে নেবে। যদি নেগেটিভ চার্জ হয় সোর্স চার্জ, আর নেগেটিভ চার্জ যদি আমি টেস্ট হিসেবে নিয়ে আসি, তাকে রিপিল করবে রেডিয়ালি আউটওয়ার্ড। এবং এই যে বরাবর যাবে, আমি যদি ফ্রি আইসোলেটেড কোনো একটা ইউনিট পজিটিভ চার্জকে দিয়ে, সমস্ত বিভিন্ন সেলগুলোকে পজিটিভ চার্জ দিয়ে দেখানো হয়, কেন সায়েন্টিস্টরা এইভাবেই ঠিক করেছেন। আমাদের সমস্তকে একটা তো নিয়ম মেনে নিতে হবে। কেন? তার কারণ হচ্ছে পজিটিভ চার্জ পজিটিভ ফিল্ড তৈরি করতে পারে, পজিটিভ চার্জ পজিটিভ পোটেনশিয়াল তৈরি করতে পারে, সমস্ত কিছু। কারেন্টের ডিরেকশনটাকেও পজিটিভ ধরেছে, যদিও সেটা আমরা পরবর্তী ক্ষেত্রে জেনেছি যে পজিটিভ চার্জ ফ্লো করে না, ইলেকট্রনিক ফ্লো করে, কিন্তু তবু আমরা যখন পজিটিভ চার্জ কোথাও ফ্লো করে তখন পজিটিভের ডিরেকশনই কারেন্টের ডিরেকশন ধরা হয়ে থাকে। ইলেকট্রন যেহেতু উল্টো দিকে যায়, ইলেকট্রনটা যেহেতু নেগেটিভ, তাই তার অপোজিটে কারেন্টের ডিরেকশন আমরা ধরে থাকি। যাক, সেগুলো তো কারেন্ট ইলেকট্রিসিটির কথা, সেটা পরে আসবো। আমরা যেটা আসছিলাম যে ইলেকট্রিক ফিল্ড যেটা আমরা ধরছি, ইলেকট্রিক ফিল্ড যেখানে রয়েছে সেখানে যদি আমরা একটা আইসোলেটেড নর্থ পোলকে, আইসোলেটেড ম্যাগনেটের ক্ষেত্রে নর্থ পোল, আর আমরা যদি এখানে কোনো একটা বিচ্ছিন্ন ধনাত্মক আধানকে ছেড়ে দিই, ফ্রি পজিটিভ চার্জ ছেড়ে দাও ফিল্ডের মধ্যে, দেখো কোন পথে যায়। যে পথটা ধরে যাবে সেই পথটা, তার সঞ্চার পথগুলো, তার ছোটো ছোটো জায়গাগুলোকে বিন্দু যোগ করে যাও, সেটাই একটা লাইন আসতে পারে, স্ট্রেট বা কার্ভ লাইন হবে। কি যদি দুটো চার্জ থাকে, একটা পজিটিভ একটা নেগেটিভ, যেগুলো আমরা ডাইপোল বলবো, পরে আসবো ডাইপোলের কথা, কি তখন দেখা যাবে পজিটিভ চার্জ থেকে লাইন্স অফ ফোর্সগুলো বেরোচ্ছে, ফির লাইন্সগুলো বেরিয়ে নেগেটিভ যে শেষ হয়ে যাচ্ছে, এখান থেকে শেষ হচ্ছে। কিন্তু অদ্ভুত ব্যাপার যে একটা ফিল্ড লাইন্স, যে লাইন্সগুলো আমরা ড্র করছি